আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান। চলছে বিশেষ অভিযান। ১৩৩ যোদ্ধা নিহতের দাবি। ৫৫ সেনা হত্যার পাশাপাশি চৌকি দখলের দাবি তালেবানের। মার্কিন অভিবাসন সংস্থার অমানবিকতায় রোহিঙ্গা শরণার্থীর নির্মম মৃত্যু। তীব্র ঠান্ডায় প্রাণ যায় প্রায় অন্ধ শাহ আলমের। যুক্তরাষ্ট্র জুড়ে সমালোচনার ঝড়। চলমান সংকট সমাধানে যুক্তরাষ্ট্র ইরান তৃতীয় দফার পরোক্ষ বৈঠককে সফল আখ্যা তেহরানের। বিতর্কিত ইস্যুগুলোতে সমাধান চায় দুই পক্ষই, মত বিশ্লেষকদের। আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান। বৃহস্পতিবার থেকে কয়েক দফায় রাজধানী কাবুল সহ বেশ কিছু প্রদেশে চালানো হয় বিমান অভিযান, যার নাম অপারেশন গজব লিল হক। এতে এখন পর্যন্ত ১৩৩ তালেবান যোদ্ধার প্রাণ গেছে, দাবি ইসলামাবাদের। এর আগে সীমান্তবর্তী প্রদেশগুলোয় প্রথম হামলা চালায় তালেবান যোদ্ধারা। তাদের দাবি ১৮টি সেনা চৌকি দখল করা হয়েছে। সংঘাতে প্রাণ গেছে ৫৫ পাক সেনা সদস্যের। মূলত সন্ত্রাসবাদ বিরোধী অভিযানকে ঘিরেই প্রতিবেশী দুদেশে ছড়ালো উত্তেজনা। স্থানীয় সময় রাত ৮টা। তালেবান যোদ্ধাদের অতর্কিত হামলায় প্রকম্পিত পাকিস্তান সীমান্তবর্তী এলাকা। চলে পাল্টাপাল্টি গুলিবর্ষণ, ছোড়া হয় কামানের গোলাও। রীতিমতো যুদ্ধ ডুরান্ট লাইন সংলগ্ন প্রদেশগুলোয়। আফগান সীমান্তে চালানো সাম্প্রতিক হামলার জবাবে বৃহস্পতিবার রাতে পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করে তালেবান। খোস্ত, পাকতিয়া, নুরিস্তান, কুনার সহ বেশ কয়েকটি এলাকায় মিলেছে সংঘাতের খবর। কমপক্ষে ১৮টি পাকিস্তানি মিলিটারি পোস্ট দখলে নেওয়ার দাবি তালেবান যোদ্ধাদের। প্রিয় দেশবাসী, নানগারহার ও পাকতিয়ায় পাকিস্তানি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলার জবাবে আজ রাত ৮টায় আমরা আক্রমণ শুরু করেছি। আমাদের প্রার্থনায় রাখবেন। এই সময় পাকিস্তানি সামরিক বাহিনীর বেশ কিছু মিলিটারি পোস্টে অগ্নিসংযোগ করে তালেবান যোদ্ধারা। জব্দ করা হয় ভারী সামরিক সরঞ্জাম। জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে ঘণ্টাখানেকের মধ্যেই যুদ্ধ ঘোষণা করে পাকিস্তান। শুরু করে অপারেশন গজব লিল হক। রাজধানী কাবুল ছাড়াও কান্দাহার, নাঙ্গারহার, পাকতিয়া ও পাকতিকা প্রদেশে একযোগে চালানো হয় বিমান অভিযান। সীমান্তেও চলে ব্যাপক সংঘর্ষ। ধ্বংসের দাবি করা হয় বহু তালেবান আউটপোস্ট, অস্ত্রাগার ও 2টি ব্রিগেড হেডকোয়ার্টার। আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ সহ্য করা হবে না। উপযুক্ত জবাব দেয়া হবে। পাকিস্তানের সশস্ত্র বাহিনী কাবুল, কান্দাহার, পাকতিয়ায় খুবই সফল হামলা চালিয়েছে। তালেবানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত তেহরিকে তালেবান বা টিটিপি ও ভারত সমর্থিত বিভিন্ন প্রক্সি বাহিনীকে সমর্থন দেওয়ার অভিযোগে দীর্ঘদিন ধরেই পাকিস্তান আফগানিস্তানের মধ্যে সাপে নেউলে সম্পর্ক। অনিক রহমান, যমুনা নিউজ। পাকিস্তান আফগানিস্তান সংঘাত বন্ধে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। শুক্রবার সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্টে সংকট সমাধানে আগ্রহের কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাচি। পবিত্র রমজান মাসে নিজেদের মতো পার্থক্যগুলোর সমাধানের জন্য ইসলামাবাদ ও কাবুলের প্রতি আহ্বান জানান তিনি। যুদ্ধের বদলে সংলাপের পথেই দুই প্রতিবেশীর সংকট সমাধান হওয়া উচিত বলে মনে করেন আরগাচি। বলেন, দুপক্ষের মাঝে সংলাপে এগিয়ে নিতে সহায়তা করতে চায় তেহরান। পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা জোরদারে যে কোনো ধরনের সাহায্যেও আগ্রহী তারা। ইংরেজি না জানা প্রায় অন্ধ এক শরণার্থীর সাথে মার্কিন ফেডারেল এজেন্টদের অমানবিক আচরণে যুক্তরাষ্ট্র জুড়ে উঠেছে সমালোচনার ঝড়। ১৯ ফেব্রুয়ারি বাফেলোর কারাগার থেকে মুক্তির পর ৫৬ বছর বয়সী রোহিঙ্গা মুসলিম শাহ আলমকে তীব্র ঠান্ডার মধ্যে একটি বন্ধ কফি শপের সামনে রেখে যায় যুক্তরাষ্ট্রের বর্ডার পেট্রোল এজেন্টরা। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। ৫ দিন পর সড়কে মিলেছে শাহ আলমের মরদেহ। এ মৃত্যুকে হত্যাকাণ্ড আখ্যা দিয়ে বিচারের দাবি বাফেলোবাসীর। যুক্তরাষ্ট্রের রোহিঙ্গা শরণার্থী নুরুল আমিন শাহ আলমের দাফনে উপস্থিত এই জনতাদের মধ্যে মুসলিম ছাড়াও ছিলেন বাফেলোর নানা ধর্মবর্ণের মানুষ। প্রায় দৃষ্টিশক্তিহীন শাহ আলমের অমানবিক মৃত্যু নাড়া দিয়েছে পুরো বাফেলো শহরকেই। প্রায় ১ বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন শাহ আলম। চোখে দেখেন অস্পষ্ট, বোঝেন না ইংরেজিও। ৫৬ বছর বয়সী এমন এক ব্যক্তিকে গত ১৯ ফেব্রুয়ারি তীব্র ঠান্ডার মধ্যেই নিজ বাড়ি থেকে অনেক দূরের এক বন্ধ কফি শপের সামনে রেখে গিয়েছিল যুক্তরাষ্ট্রের বর্ডার পেট্রোল এজেন্টরা। ৫ দিন পর সড়কে পড়ে থাকা অবস্থায় উদ্ধার হয় এই শরণার্থীর মরদেহ। ধারণা করা হচ্ছে তীব্র ঠান্ডায় প্রাণ গেছে প্রবীণ শরণার্থীর।
অমানবিক আচরণের অভিযোগে তোপের মুখে পড়েছে মার্কিন ফেডারেল এজেন্টরা। এমনকি বাফেলোর মেয়রও তাদের কর্মকাণ্ডের সমালোচনা করে বিবৃতি দিয়েছে। নির্যাতন থেকে বাঁচতে মিয়ানমার থেকে পালিয়ে নিরাপদ জীবনের আশায় পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। সেই দেশে শাহ আলমের এমন করুণ মৃত্যু কাঁদাচ্ছে প্রতিবেশীদের। তিনি শারীরিকভাবে দুর্বল ছিলেন, ইংরেজি জানতেন না, ঠিকমতো হাঁটতে কিংবা দেখতে পারতেন না। তারা তাকে মসজিদ কিংবা গির্জার সামনে নামিয়ে দিতে পারত, কিংবা কোনো হাসপাতাল বা পুলিশের কাছেও পৌঁছে দিতে পারত। যা হয়েছে সেটি অমানবিক। নিহত হওয়া আমার প্রতিবেশী নুরুল আলমকে সম্মান জানানোকে কর্তব্য মনে করছি। বাফেলো ভালো প্রতিবেশীর শহর, আমরা একে অপরের পাশে দাঁড়াই। আমি একজন ইহুদি হয়ে আমার মুসলিম ভাই বোনদের সাথে হওয়া অন্যায় ও নিষ্ঠুরতার বিরুদ্ধে কথা বলাকে গুরুত্বপূর্ণ মনে করি। বিক্ষুব্ধ বাফেলোর সাধারণ মানুষ শাহ আলমের জন্য চান ন্যায় বিচার, আর তাই তার মৃত্যুর জন্য দায়ীদের শাস্তির দাবিতে আয়োজন করেছেন প্রতিবাদ সভার। আমি একজন সাবেক শিক্ষক। আমি অভিবাসীদের, নতুন শরণার্থীদের পড়াতাম। তাদের এখানে নিরাপদ থাকার কথা, তাদের নিরাপদ আশ্রয় দেওয়ার কথা আমাদের। বিশেষ করে রোহিঙ্গা জনগোষ্ঠী, তারা নিজ দেশে অনেক নির্যাতন সহ্য করেছে। এ ঘটনার মধ্যে শুরু হয়েছে তদন্ত। ফেডারেল এজেন্টদের দাবি, শাহ আলমের ইচ্ছেতেই তাকে ওই কফি শপের সামনে ছেড়ে দেওয়া হয়েছে। এ সময় তাকে শারীরিকভাবে অক্ষম মনে হয়নি বলেও দাবি তাদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনায় ব্যাপক তোপের মুখে পড়েছে মার্কিন প্রশাসন। এই ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তীব্র সমালোচনা। বৃহস্পতিবার ভোরে কোনো ওয়ারেন্ট ছাড়াই বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক ভবনে প্রবেশ করে মার্কিন অভিবাসন বিরোধী সংস্থা আইসিইর কর্মকর্তারা। তুলে নিয়ে যায় আজারবাইজানের নাগরিক এলি আগায়েভাকে। বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। চাপের মুখে তাকে মুক্তি দিতে বাধ্য হয় ট্রাম্প প্রশাসন। এই তীব্র ক্ষোভ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে। নিজ ক্যাম্পাস থেকে অবৈধভাবে সহপাঠীকে তুলে নিয়ে যাওয়ায় সড়কে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনায় তোলপাড় মার্কিন মুলুক। অবশেষে চাপের মুখে সেই শিক্ষার্থীকে মুক্তি দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক ভবনে প্রবেশ করে আইসিইর কয়েকজন এজেন্ট। আটক করে নারী শিক্ষার্থী এলি আগায়েভাকে। এরপর থেকেই শুরু হয় বিক্ষোভ। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এক নিখোঁজ ব্যক্তিকে খোঁজার অজুহাতে ভবনে প্রবেশ করে আইসিই কর্মকর্তারা। কোনো অনুমতি বা পরোয়ানা ছাড়াই তুলে নিয়ে যায় ওই শিক্ষার্থীকে। ঘটনাটিকে ভীতিকর ও অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অন্যদিকে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, নিজেদের পরিচয়ে ভবনে ঢুকেছিল এজেন্টরা। দাবি করে 2016 সালে ক্লাসে অনুপস্থিত ছিল আজারবাইজানের নাগরিক আগায়েভা, তাই বাতিল হয়েছিল তার স্টুডেন্ট ভিসা। এমন পরিস্থিতিতে তাকে দেশে ফেরত পাঠানো হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার। তবে শুনানির আগ পর্যন্ত জামিন মিলেছে তার। এর আগে গেল বছর মার্চে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী মাহমুদ খলিলকেও আটক করেছিল মার্কিন প্রশাসন। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। মার্কিন যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টিনের অপরাধ সম্পর্কে কোনোভাবে অবগত ছিলেন না বলে দাবি সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের। কংগ্রেসের একটি প্যানেলকে দেয়া বিবৃতিতে কথা বলেন তিনি। বৃহস্পতিবার অ্যাপস্টেইন বিষয়ক তদন্তে নিযুক্ত কংগ্রেশনাল কমিটির কয়েক ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার শুনানিতে সাক্ষ্য দেন ক্লিন্টন দম্পতি। এ সময় এই যৌন নিপীড়কের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে তলব ও শুনানিতে প্রশ্নের মুখোমুখি করতেও আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ক্লিন্টন। এর আগে কংগ্রেশনাল কমিটির পরোয়ানাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে অগ্রাহ্য করেছিলেন এই দম্পতি, কিন্তু পরে তারা সাক্ষ্য দিতে রাজি হন। অ্যাপস্টেইনের সঙ্গে অতীতে সম্পর্ক থাকার কথা স্বীকার করলেও কোনো অন্যায় করার কথা বরাবরই অস্বীকার করে আসছেন ক্লিন্টন দম্পতি। যুক্তরাষ্ট্রের আলোচিত অ্যাপস্টেইন ফাইলস থেকে আবারও সামনে এলো নতুন ছবি। সেখানে দেখা যাচ্ছে বিশ্বের প্রখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংসকে। দুই স্বল্প বয়সী নারীর মাঝে সান লাউঞ্জারে বসা হকিংয়ের ছবি ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। তবে যে কোনো ধরনের ইঙ্গিতকেই ভিত্তিহীন বলছেন তাঁর পরিবার। জানিয়েছেন এই দুই নারীর পরিচয়। এটাই সেই বহুল আলোচিত ছবি। পানীয় হাতে সমুদ্র তীরে অবসর কাটাচ্ছেন ব্রিটিশ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং। তার দুপাশে স্বল্প বসনা দুই নারী। তথ্য
বলছে, ছবিটি 2006 সালে ইউএস ভার্জিন আইল্যান্ডসের সেন্ট টমাস এলাকায় একটি বিজ্ঞান সেমিনার চলাকালে তোলা হয়েছিল। সেখানে কোয়ান্টাম কসমোলজির উপর বক্তৃতা দিয়েছিলেন হকিং। সম্মেলনের আয়োজক ছিলেন কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টেইন। এই সম্মেলনে হকিং এর সাথে যোগ দিয়েছিলেন আরও 21 জন বিজ্ঞানী। অতিথি বিজ্ঞানীদের নিয়ে যাওয়া হয়েছিল তার ব্যক্তিগত দ্বীপ লিটল সেন্ট জেমসে। মার্কিন বিচার বিভাগের প্রকাশিত লাখ লাখ নথির অংশ হিসাবে ছবিটি সামনে আসে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল বিতর্ক। এর আগেও এপস্টেইনের দ্বীপে তোলা কয়েকটি ছবিতে দেখা গেছে হকিংকে। 2006 সালের মার্চে একটি আউটডোর ডিনারের আয়োজন, দ্বীপে নৌভ্রমণ, এমনকি সমুদ্রের নিচে ঘুরতে একটি বিশেষ সাবমেরিন ব্যবহারের ছবিও প্রকাশিত হয়। হকিংয়ের শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে সাবমেরিনটি বিশেষভাবে প্রস্তুত করা হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে। তবে সম্প্রতি হকিং এর পরিবার দাবি করছে, ছবিতে থাকা 2 নারী তার দীর্ঘদিনের ব্রিটিশ কেয়ার গিভার বা পরিচর্যাকারী, যারা যুক্তরাজ্য থেকেই তার সাথে যুক্তরাষ্ট্রে গিয়েছিল। মোটর নিউরন রোগে আক্রান্ত হকিং জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন হুইল চেয়ার, ভেন্টিলেটর ও ভয়েস সিনথেসাইজারের উপর নির্ভর করে। দিনরাত চিকিৎসা সহায়তা ছাড়া তার পক্ষে চলাফেরা করাই সম্ভব ছিল না। এপস্টেইন ফাইলসে হকিংসের নাম এসেছে 250 বারেরও বেশি। এছাড়া এপস্টেইনের অভিযোগকারী ভার্জিনা জিউফ্রে একসময় দাবি করেছিলেন, ভার্জিন আইল্যান্ডসে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের নিয়ে আয়োজিত এক যৌন উৎসবে অংশ নিয়েছিলেন হকিং। পরে 2015 সালে এক মেইলে অভিযোগটি মিথ্যা প্রমাণে পুরস্কার ঘোষণার কথাও লিখেছিলেন এপস্টেইন। তবে প্রকাশিত নথিতে এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। 2018 সালে 76 বছর বয়সে মারা যান স্টিফেন হকিং। ব্ল্যাক হোল এবং কসমোলজি নিয়ে তার গবেষণা বদলে দিয়েছে আধুনিক বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি। এত কিছুর পরও এপস্টেইন ফাইলসের একটি ছবি নতুন করে টেনে এনেছে তাকে বিতর্কের কেন্দ্রে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ের 4 মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেছেন জোহরান মামদানি। বৃহস্পতিবার এক টুইট বার্তায় নিউ ইয়র্ক সিটির এই মেয়র জানান, দুজনের বৈঠক বেশ ফলপ্রসূ হয়েছে। আলোচনায় হয়েছে আবাসন ও ফেডারেল এজেন্ট কর্তৃক শিক্ষার্থী আটকের মতো গুরুত্বপূর্ণ বিষয়। রিপাবলিকান নেতা ট্রাম্প ও ডেমোক্র্যাট মেয়র মামদানি একে অপরের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। তবে নির্বাচনে জয়লাভের পরপরই গত নভেম্বরে ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে সাক্ষাৎ করেন নিউ ইয়র্ক সিটির এই মুসলিম মেয়র। সে সময় পরস্পরের প্রশংসাও করেন তারা। কমপক্ষে 10 FBI কর্মকর্তাকে বরখাস্ত করেছে যুক্তরাষ্ট্র প্রশাসন। তাদের সকলেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদ শেষে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল নথি ব্যবস্থাপনা সংক্রান্ত তদন্তে যুক্ত ছিলেন। বুধবার এই তথ্য নিশ্চিত করে বিবিসির মার্কিন অংশীদার সিবিসি নিউজ। এর আগে FBI পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, ওই তদন্তের সময় কোনো সরকারি পদে ছিলেন না তিনি, তবে আদালতের নির্দেশে চাওয়া হয়েছিল তার ফোনের তথ্য। হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুসি ওয়াইলসের সাথেও হয়েছিল একই ঘটনা। তিনিও তখন সাধারণ নাগরিক ছিলেন, তবে চাকরিচ্যুত কর্মকর্তাদের ভুল বা অপরাধের কোনো প্রমাণ দেখায়নি FBI। নিজেদের মধ্যেকার বিবাদমান ইস্যুগুলোর সমাধানে আগ্রহী ইরান যুক্তরাষ্ট্র। এ কারণেই আলোচনা দীর্ঘায়িত হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পরমাণু ইস্যুতে দ্রুতই সমঝোতা হবে বলেও মনে করছেন তারা। এদিকে তৃতীয় দফায় বৈঠককে সফল আখ্যা দিয়ে ইরান বলছে, 1 সপ্তাহের মধ্যে আবারও বৈঠকে বসবে তেহরান, ওয়াশিংটন। যুদ্ধ করানোর সে দোরগোড়ায়, ইরানকে ঘিরে হামলায় প্রস্তুত মার্কিন বাহিনী, পাল্টা জবাব দিতে তৈরি ইরানও। এ অবস্থায় পারমাণবিক চুক্তি নিয়ে তৃতীয় দফার পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হল সুইজারল্যান্ডের জেনেভায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৈঠককে সফল আখ্যা দিয়ে বলেন, মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানানো হয়েছে, বিনিময়ে বড় ছাড় দিতে প্রস্তুত তেহরান। ওমানের পররাষ্ট্রমন্ত্রী জানান, বৃহস্পতিবারের আলোচনা শেষে দুপক্ষই থেকে এসেছে ইতিবাচক ইঙ্গিত। কয়েক ঘন্টার দীর্ঘ আলোচনায় বেশ ভালো অগ্রগতি হয়েছে। পারমাণবিক কার্যক্রম এবং আমাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা উভয় ইস্যুতে চুক্তির বিষয়ে কার্যকর প্রস্তাব উত্থাপিত হয়েছে। 1 সপ্তাহেরও কম সময়ের মধ্যে পরবর্তী দফায় বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। এদিকে আলোচনা অব্যাহত থাকার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন বিশ্লেষকরা। বিবদমান ইস্যুগুলো নিয়ে সমাধানে আগ্রহী দুপক্ষই এমনটাই মনে করছেন তারা। মার্কিন আলোচকরা ফিরে আসছেন, এটা অত্যন্ত ভালো একটা দিক। এতে স্পষ্ট চুক্তির যে বিষয়গুলো নিয়ে সমঝোতা হয়নি সেগুলো নিয়ে তারা আরও কাজ করতে চায়, বিশেষ করে পরমাণু ইস্যুতে।
এক সপ্তাহের মধ্যে পরবর্তী ধাপের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা জানান মধ্যস্থতাকারীরা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। বিরতির পর গ্রিসের ক্রিট বন্দর থেকে আবারও মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেনারেল আর ফোর্ড। বৃহস্পতিবার রণতরীটির নতুন অবস্থান ধরা পড়ে। শুক্রবার ইসরায়েলের বন্দরনগরী হাইফায় এটির পৌঁছানোর কথা। এর মাধ্যমে ইরানের সাথে চলমান উত্তেজনার মাঝেই মধ্যপ্রাচ্যে অবস্থান নেবে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। এটিকে বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী রণতরী বিবেচনা করা হয়, যার ডাকনাম সাগরে ভাসমান দুর্গ। দৈর্ঘ্যে 3টি ফুটবল মাঠের তুলনায় বড় রণতরীটিকে 90টির মতো যুদ্ধ বিমান ও হেলিকপ্টার সহ বিভিন্ন ধরনের আকাশযান বহন করা যায়। ইরানের একটি শিল্প কারখানায় ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ড। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবর, বৃহস্পতিবার আবাদান শহরের ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে প্লাস্টিকের কাঁচা মাল তৈরির কারখানা পুড়ে গেছে। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় চারিদিকে ছড়িয়ে পড়েছে ধোঁয়ার কুণ্ডলী। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। অস্পষ্ট ক্ষয়ক্ষতির হিসেবেও পুড়ে যাওয়া স্থাপনায় চলছে জরুরি কর্মীদের তল্লাশি অভিযান। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের পাশে সরব মেয়ে কিম জু আয়ে। দেশটির সর্বোচ্চ নীতি নির্ধারণী সম্মেলন কংগ্রেসের নবম আসরে একই রকম পোশাকে দেখা গেছে বাবা মেয়ের জুটিকে। বাবার পাশে দাঁড়িয়ে কুচকাওয়াজ দেখে উল্লসিত কন্যা। উত্তরসূরি হিসেবে পারিবারিক প্রভাব বিস্তৃত করতেই সব রকম রাষ্ট্রীয় কর্মসূচিতে নিয়মিত কন্যাকে নিয়ে উপস্থিত হচ্ছেন সর্বোচ্চ নেতা। একই রকম কালো ট্রেঞ্চ কোট পরে গাড়ি থেকে নামছেন পিতা কন্যা। জমকালো কুচকাওয়াজ দেখে বাবা কিম জং উনের পাশে দাঁড়িয়ে উল্লাসে হাততালি দিচ্ছে মেয়ে কিম জু আয়ে। বুধবার উত্তর কোরিয়ার পিয়ংইয়ং এ নেমেছে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি আয়োজিত কংগ্রেসের নবম আসরের পর্দা। বরাবরের মতোই সেখানে কিশোরী কন্যাকে নিয়ে উপস্থিত হয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা যায় কিম ইল সুং স্কোয়ারের আলো ঝলমলে পোডিয়ামের উপর সর্বোচ্চ নেতাকে ঘিরে দাঁড়িয়ে আছেন একঝাঁক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা। বাবার পাশেই দাঁড়িয়ে সামরিক প্রদর্শনী উপভোগ করছে 14 বছর বয়সী কন্যা কিম জু আয়ে। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে নাম ঘোষণার পর থেকেই বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে নিজের মেয়েকে আরও বেশি করে সঙ্গে নিয়ে উপস্থিত হচ্ছেন সর্বোচ্চ নেতা। পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে কন্যার প্রভাব বিস্তারে কুচকাওয়াজ থেকে শুরু করে অস্ত্র প্রদর্শনী কোনো উপলক্ষই বাদ রাখছেন না তিনি। শুধুমাত্র দেশেই নয়, বরং বিশ্ব রাজনীতির সাথে পরিচয় করিয়ে দিতে নিজের মেয়েকে নিয়ে বিদেশ সফরেও গিয়েছেন সর্বোচ্চ নেতা। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে কুচকাওয়াজে কিম জু আয়ের উপস্থিতি নিয়ে তেমন কোনো স্পষ্ট তথ্য না দিলেও এ ঘটনায় আরও জোরালো হচ্ছে দেশটির মসনদের পরবর্তী উত্তরসূরি নিয়ে যাবতীয় জল্পনা কল্পনা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। শুক্রবার 4.9 মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। ভূকম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে নগরবাসীর মাঝে। জানা গেছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল বাংলাদেশ। ভূমিকম্পের সময় বাড়িঘর, অফিস এবং স্কুলসহ বহুতল ভবনগুলো থেকে ছুটে বেরিয়ে আসে মানুষ। খোলা জায়গায় জড়ো হয় বাসিন্দারা। কলকাতার পুরনো বাড়িঘরের সংখ্যা বেশি হয়, বাড়তে সতর্ক থাকতে বলা হয় বাসিন্দাদের। এ সময় এক সমাবেশে ভাষণ দিচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। অনুষ্ঠানস্থলে কম্পন অনুভূত হওয়ার সাথে সাথে বিরতি নেন তিনি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জনবিরল রাস্তায় কোটি কোটি পঙ্গপালের ঝাঁকের মুখোমুখি হলেন একদল গাড়ি চালক। বিস্ময়কর মুহূর্তটি ধরা পড়েছে ক্যামেরায়। মরক্কোর পশ্চিম সাহারা অঞ্চলের এই ঘটনায় তোলপাড় উঠেছে নেট দুনিয়ায়। পতঙ্গটির বিশাল ঝাঁকের একাংশ পৌঁছেছে স্পেনেও। আকারে ছোট হলেও ঝাঁক বেঁধে যে কোনো দেশে রীতিমতো দুর্ভিক্ষ তৈরি করতে সক্ষম এই পঙ্গপাল। ঝাঁকে ঝাঁকে উঠছে কোটি কোটি পঙ্গপাল। দৃষ্টিসীমার শেষ পর্যন্ত চোখে পড়বে ছুটোছুটি, রীতিমতো গা শিউরে ওঠার মতো দৃশ্য। ঘটনাটি মঙ্গলবারের সাহারা মরুভূমির মাঝে অবস্থিত একটি হাইওয়েতে। সড়কপথে মালি যাওয়ার সময় ওয়েস্টার্ন সাহারার বৌচদরের কাছাকাছি এমন দৃশ্য দেখতে পান কয়েকজন গাড়ি চালক। ক্যামেরায় ধারণ করা সেই মুহূর্ত বিস্ময় সৃষ্টি করেছে নেট দুনিয়ায়। ভিডিওতে দেখতে পাওয়া কিটগুলো মূলত মরুভূমির পঙ্গপাল। বিশাল এই ঝাঁকের একাংশ আফ্রিকা থেকে উঠতে উঠতে স্পেনে গিয়ে পৌঁছেছে। ক্যানারি আইল্যান্ডের বেশ কিছু অংশে দেখা মিলেছে কিটটির।
মূলত এক প্রকার পতঙ্গ পঙ্গপাল। আকারে ছোট হলেও একত্রে ঝাঁক বেঁধে বড় ধরনের বিপর্যয় ঘটাতে পারে এরা। প্রতি ঝাঁকে এদের সংখ্যা কয়েক লাখ থেকে কোটি পর্যন্ত হতে পারে। ধারণা করা হয় 10 লাখ পঙ্গপালের একটি ঝাঁক একদিনে প্রায় 35,000 মানুষের খাবার কিংবা শস্য খেয়ে ফেলতে পারে। কোরআন শরীফ, বাইবেল সহ একাধিক ধর্মগ্রন্থে অভিশাপ হিসেবে উল্লেখ করা হয়েছে পঙ্গপালকে। বিভিন্ন ধর্মে পতঙ্গটিকে ঈশ্বরের শাস্তি হিসেবে বর্ণনা করা হয়েছে। বর্তমানে আফ্রিকার বহু দেশে পঙ্গপালের ভয়াবহতার দেখা মেলে। অনিক রহমান, যমুনা নিউজ। দিল্লি লিকার পলিসি মামলায় খালাস পেলেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা কেজরিওয়ালের পাশাপাশি সাবেক উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকেও বেকসুর খালাস করে দেয় দিল্লি আদালত। এছাড়া সিবিআই ও ইডি দুর্নীতির দায়ে অভিযুক্ত আরও 23 জনের মামলা খারিজ করা হয়। আদালত জানায়, সিবিআইয়ের পেশ করা চার্জশিটে অসঙ্গতির পাশাপাশি ছিল জোরালো প্রমাণের অভাব। বেকসুর খালাস পাওয়ার পর আদালত চত্বরে দাঁড়িয়ে কেঁদে ফেলেন সাবেক মুখ্যমন্ত্রী। ষড়যন্ত্র করে তাদের মিথ্যে মামলায় জড়ানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করেন তিনি। লোকালয়ের মাঝে বন্যার পানিতে সাঁতার কেটে চলেছে বিশাল আকারের একটি অজগর। এমন দৃশ্যের দেখা মিলেছে ইন্দোনেশিয়ার বালিতে। গেল মঙ্গলবার মোবাইলে ধারণকৃত একটি ভিডিওতে দেখা যায় ভারী বর্ষণে ডুবে গেছে পুরো রাস্তা, আর বন্যার পানির মাঝেই এঁকে বেঁকে এগিয়ে চলেছে 5 মিটার লম্বা পাইথনটি। এতে চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেও তৈরি হয় ব্যাপক আলোড়ন। বেশ কয়েক বছর আগে এলাকাটিতে এক নারীকে একটি অজগর সাপের আস্ত গিলে ফেলার রেকর্ডও রয়েছে। দর্শক, যমুনা ডেস্ক আজ এই পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।